প্রাচীন সভ্যতা সংস্কৃতির পীঠস্থান রোম। প্রাচীন সভ্যতা সংস্কৃতির পীঠস্থান রোম ডাইনিবিদ্যার হাত থেকে বেরিয়ে আসতে পারেনি, এবং রোমে যারা ডাইনিবিদ্যা চর্চা করতেন তারা বেশিরভাগ ছিলেন নারী, এবং এই নারীদের মধ্যে বেশিরভাগটাই ছিলেন সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী যুবতীরা, বৃদ্ধারা, আবার অসুন্দরী যুবতী বৃদ্ধারা। এই তথ্যগুলো আমরা পেয়েছি বিভিন্ন গল্প এবং রূপকথায়। ভার্জিলের লেখা এবং ওভিদের কাব্যে এদের নাম পাওয়া যায়। রোমে ডাইনিবিদ্যার কথা জানা যায় ভার্জিল এবং ওভিদের কাব্য থেকে। রোমান সম্রাট জুলিয়াস সিজার ডাইনিবিদ্যার ব্যাপারে উদাসীন থাকলেও অগাস্টাসের পৃষ্ঠপোষকতায় ডাইনিবিদ্যার প্রসার হয় রোমে। তবে তিনি শেষ জীবনে বীতশ্রদ্ধ হয়ে যান। তার পুত্র টিবেরাসের আবার ডাইনিবিদ্যার বিরোধী ছিলেন। পরবর্তীকালে এই ডাইনিবিদ্যা রোমে ভয়ঙ্কর রূপ নেয়। ডাইনিবিদ্যাকে সব থেকে বেশি যিনি প্যাট্রন করেছিলেন তার নাম নিরো, এবং তার পত্নী, দ্বিতীয় পত্নী প্যাপিয়া সাবিনা। কমোডস এবং কনস্টান্টাইন তারাও কিন্তু ডাইনিবিদ্যার প্রতি বিশেষভাবে অনুরক্ত ছিলেন। ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে ডাইনিরা তাদের ক্রিয়াকলাপ যে করতেন তা নয়, খ্রিস্ট ধর্মের বিরোধিতার ক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। গ্রিস এবং রোমের ডাইনিবিদ্যার উপর মিশরীয় প্রভাব যথেষ্টই ছিল, কারণ এই দুটো দেশ, মিশর এবং রোম, দুটো দেশই ছিল প্রাচীন সভ্যতা সংস্কৃতির পীঠস্থান। যে কারণে ডাইনিবিদ্যার প্রসার হলেও, এবং সেটা প্রথম কিন্তু এই দেশগুলোতেই শুরু হয়েছিল। স্পেনে শুরু হয়েছিল, জার্মানিতে শুরু হয়েছিল। আমরা তো রোমের বিস্তারিতভাবে বললাম, ভার্জিলের লেখা বললাম, ওভিদের কাব্যের কথা বললাম, সিজারের কথা বললাম। সুতরাং আমরা বুঝতে পারছি যে মধ্যযুগে বিজ্ঞানের অগ্রগতির আগে ডাইনিবিদ্যা কিন্তু একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করেছিল সমাজে। রাজনৈতিক পরিচালক হিসেবে, পরিচালনা শক্তি হিসেবে, গাইডিং ফোর্স হিসেবে রাজাদেরকে খ্রিস্টানদের বিরুদ্ধে, খ্রিস্ট ধর্মের বিরুদ্ধে কিন্তু নামাতে সক্ষম হয়েছিল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।